নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছেন TBN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। আপনাদের তিনজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। দেবলীনা সুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে সরস্বতী পূজা এই করোনা মহামারীর মধ্যে তো গত এক বছর ধরে অনেক কিছুই হয়নি, এবার তাও সীমিত আকারে সরস্বতী পূজা হয়েছে। আপনার অনুভূতি জানতে চাই, পাশাপাশি গান তো শুনবই। আসলে আমরা সারা বছর ধরে যেমন দুর্গাপুজোর অপেক্ষা করি, সরস্বতী পুজো শুধু পুজোই না, যারা শিক্ষার্থী, যারা শিক্ষা আহরণ করছেন, আর আমরা মনে হয় প্রত্যেকেই শিক্ষার্থী, যে কাজটি করছি সেই বিষয়টি কিন্তু আমরা কাজের সাথে সাথে শিক্ষা আহরণ করে চলেছি প্রতিনিয়ত। তো সেই কারণে পুজোটা শুধু পুজোই নয়, পুজো হচ্ছে একটা উৎসবও আমাদের কাছে। যেমনি করে আমরা দুর্গা পুজোর অপেক্ষা করে থাকি, তেমনি করে কিন্তু আমরা ঠিক সরস্বতী পুজোরও অপেক্ষা করি। আর বসন্তের একদম প্রথম ক্ষণে সরস্বতী পুজো, আর ঠিক তার আগের দিনই ছিল ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডে হয়তো বা 90 দশক থেকে আমরা তার সাথে পরিচিত বাঙালিরা, কিন্তু সরস্বতী পুজো কিন্তু হাজার হাজার বছর ধরে আসছে। তাই সরস্বতী পুজো শুধু আমি বলবো না যে এটা আমরা শুধু বিদ্যা আহরণ হয়, একই সাথে কিন্তু অনেকের ভালোবাসাও হয়। তো সব মিলিয়ে ভালোবাসা, শিক্ষা অর্জন এবং মায়ের কাছে আরাধনা প্রার্থনা, অপেক্ষার যখন অবসান ঘটে মায়ের কাছে এসে, সেটা অবশ্যই ভীষণ আনন্দের। জি, আমরা একটু ছোট ছোট করে অনুভূতি নেব। সোহরাব হাসান, আপনার কাছ থেকে জানিয়ে। দেবলীনা যেমন বলছিলেন যে সরস্বতী তো শুধু বিদ্যা দেবীর আরাধনা নয়, বা বিদ্যার পাওয়ার জন্য আরাধনা নয়, এটি মানুষের সঙ্গে মানুষের মিলন, উৎসব, আনন্দ, সবকিছু একাকার করে যে প্রার্থনা, আর সেটি হচ্ছে সরস্বতী পুজো। এবছর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সুতরাং সেই সমারোহ হয়তো ঘাটতি আছে, কিন্তু প্রাণের যে সমারোহ, প্রাণের যে আবেগ উচ্ছ্বাস, আর সেটি থাকবে সবার মনে। এবং আমরাও চাই এই সরস্বতী যে আরাধনা, যে কারণে সেই বিদ্যা, সেই জ্ঞানের আলোকে বাংলাদেশ আলোকিত হোক, বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করুক, এবং আমরা পিছনের সব গ্লানি, সব ক্লেদ, সব অজ্ঞানতা পিছনে ফেলে, দূরে ঠেলে দিয়ে আমরা আলোর পথে এগিয়ে যাব, এটাই আজকের প্রার্থনা। নাজমুল আশরাফ, আপনার কাছ থেকে জানি একটু। ভারতের হাই কমিশনার যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং তিনি বিশ্বের সবচেয়ে বেশি সম্প্রীতির দেশ হিসেবে বলেছেন। এটা একদম খাঁটি কথা, আপনার দেশ বলে বলছি না। আমেরিকা এত উন্নত একটা দেশ, তাদের এত অর্জন, এত কিছু, এবং আমেরিকা একটি মাল্টি রেশিয়াল কান্ট্রি। এখানে আপনার সারা বিশ্বের যত ধরনের মানুষ আছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তারপরে গোত্র, জাতি, গোষ্ঠী, সব রকমের মানুষের দেশ আমেরিকা। অথচ সেই আমেরিকাতে আমরা প্রতিনিয়তই দেখছি কত রকমের হানাহানি। সাম্প্রদায়িকতা যত রকমের হতে পারে, সেটি ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, সব ক্ষেত্রে তারা সেটাকে নিয়ন্ত্রণ আনতে পারছে না। দিন দিন সে সংকট বাড়ছে। ভারতের হাই কমিশনার আমাদের দেশ সম্পর্কে যে কথাটি বলেছেন, এমনকি তার দেশেও, ভারতে আমরা কিন্তু এতটা সম্প্রীতি দেখি নাই। ভারত হিন্দু প্রধান রাষ্ট্র হলেও সেখানে মুসলমান সহ আরো যেসব ধর্মাবলম্বী আছে তাদের উপরে কিন্তু অনেক রকমের নির্যাতন এবং ধর্মকেন্দ্রিক, ধর্মভিত্তিক অনেক রকমের সহিংসতা, অনেক রকমের সাম্প্রদায়িকতার ঘটনা আমরা হরহামেশা শুনি। সেদিক থেকে বাংলাদেশে খুবই কম হয় না বললেই চলে। বাংলাদেশে যেভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ মিলেমিশে থাকে, এবং এই যে সাম্প্রদায়িকতার ঐতিহ্য আমাদের বহু বছর ধরে আমরা সেটা লালন করে আসছি, দুর্গাপূজা হোক আর ঈদ হোক, খ্রিস্টানদের আপনার বড়দিন হোক, সব উৎসব সবার। এবং যেটি অসাম্প্রদায়িক মানুষ, প্রগতিশীল মানুষ, বাঙালি যে চেতনা, বাঙালির যে পরিচয়, বাঙালির যে ইতিহাস ঐতিহ্য, তার ধারক বাহক যারা, তারা যে কথাটি বলেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু বাংলাদেশে সবাই সব ধর্মের সব উৎসবে অংশ নেয়। বিশ্বাস অনুযায়ী কেউ পূজা করবেন, কেউ নামাজ পড়বেন, কেউ গির্জায় যাবেন, কিন্তু সবাই সবার উৎসবে শরিক হয়। সেই উৎসবগুলো আমাদের সবার হয়ে যায়। আর কিছু কিছু উৎসব আছে, যেমন আমাদের পয়লা বৈশাখ, আমাদের ফাল্গুন,
এগুলো তো আসলে সবার জন্য। তো উৎসবপ্রিয় বাঙালি জাতি হিসেবে আমাদের কাছে ধর্ম বর্ণ এগুলো কোনো পার্থক্য নাই। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি কিছু খারাপ মানুষ, কিছু মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, কিছু উগ্রবাদী মানুষ, তারা এই সাম্প্রদায়িকতাকে নষ্ট করার চেষ্টা করে এবং কখনো কখনো তার সাথে রাজনৈতিক ইন্ধনও থাকে। সেটি খুব দুঃখের কষ্টের, কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারে না। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে অসাম্প্রদায়িক, ধর্ম বর্ণ গোত্র জাতি নির্বিশেষে, সেই কারণে তারা সুবিধা করতে পারে না। কিন্তু যখন তাদের পেছনে রাজনীতি থাকে বা বৈদেশিক কোনো ইন্ধন থাকে, সহযোগিতা থাকে, উস্কানি থাকে, তখন সেটি আরো বাড়ার আশঙ্কা থাকে। আমার ধারণা বাঙালির যে ঐতিহ্য, যে অর্জন, যে ভাবে আমরা পরিচিত হাজার বছর ধরে, সেটাকে আমরা যত বেশি শক্তিশালী করতে পারবো, এই অশুভ শক্তিকে আমরা তত বেশি দমন করতে এবং মোকাবেলা করতে পারবো। জি, তাই নাসুর, যেহেতু আজকে পূজার দিন, একটা গান তো শুনতে হয়। আচ্ছা, আমি বরং ঈশ্বরের কাছে প্রার্থনারই একটি গান গাই। এটা আসলে সব ক্ষেত্রেই বোধহয় ভীষণ প্রযোজ্য। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেবলীনাসুর। আসলেই তাদের মার্জনা করো প্রভু। আমি একটু তাদের মার্জনা এবং অবশ্যই নাজমুল আশরাফের কথা সূত্র ধরে সোহরাব হাসান আপনার কাছ থেকে জানতে চাই, এই মাঝে মাঝে সাম্প্রদায়িক শক্তি বা জঙ্গি শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। সে জায়গায় নাজমুল আশরাফ বললেন খুব একটা কাজ করতে পারে না, খুব একটা ভালো কিছু করতে পারে না, তারপরেও কিন্তু তারা করে, কাজগুলো করে, মানুষ মারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। সোহরাব হাসান, হ্যাঁ জি। আর যেটি বলছিলেন, নাজমুল আশরাফ যেভাবে শুরু করেছিলেন আর সেভাবে যদি শেষ করতে পারতেন যে আমাদের দেশ সাম্প্রদায়িকতা মুক্ত, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বধর্ম, সর্বশ্রেণী, সর্বগোত্র এবং জাতির এই মানুষের মধ্যে সেটি জাগরুক আছে, কোন রকম হানাহানি নেই। আমরা অন্য দেশের সঙ্গে তুলনা করতে চাই না, আমরা কতটা অসাম্প্রদায়িক, আমরা কতটা সংকীর্ণতার ঊর্ধ্বে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু দাবি রাখে। বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কিন্তু অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ একসঙ্গে থাকবে, একসঙ্গে চলবে, কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে রাষ্ট্রীয়ভাবে সেই ভেদাভেদটা তৈরি করা হলো। যখন আমরা বলি ধর্মনিরপেক্ষতা, আবার একই সঙ্গে রাষ্ট্র ধর্ম, এই দুটি কিন্তু কোনোভাবেই একসঙ্গে যায় না। আমরা যদি ধর্মনিরপেক্ষতায় আস্থা রাখি তাহলে রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র ধর্ম একটি ধর্মের মানুষের, আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মকে আশ্রয় প্রশ্রয় দেবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্র সবার এই চেতনায় যদি আমরা লালন করতে পারি, হ্যাঁ অবশ্যই আমরা গর্ব করতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মধ্যে এই সম্প্রীতির বন্ধন আছে এবং তারা সবাই একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে এগিয়ে যেতে চায়। কিন্তু রাজনীতি, কূট রাজনীতি অনেক সময় কিন্তু বৈরী হয়ে দেখা দেয়। শুধু ধর্মান্ধ বা ধর্মীয় রাজনীতি যারা করেন তারাই যে এই সাম্প্রদায়িকতা বিষবাষ্প ছড়ান তা নয়। অনেক সময় গণতান্ত্রিক শক্তিগুলো, অর্থাৎ
বহিরঙ্গে যারা গণতান্ত্রিক এবং যারা অসাম্প্রদায়িক, তাদের ভিতরেও অনেক সময় সেই সাম্প্রদায়িকতার অন্ধকার আমরা দেখতে পাই। আর সেটি থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলেই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। জি, সোহরাব হাসান, বুঝতে পেরেছি আপনার কথা। নাজমুল আশরাফ, সোহরাব হাসান দুজনেই থাকবেন আমাদের সঙ্গে। আমরা বিরতি নিয়ে ফিরে এসে আবারও আলোচনায় থাকবো। দেবলীলা সুর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন নাজমুল আশরাফ এবং সোহরাব হাসান, দুজনকে আবারও স্বাগত। নাজমুল আশরাফ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, সেটি হচ্ছে দেশ এগিয়ে গেলে আঘাতের আশঙ্কা বাড়ে, এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আপনার বিশ্লেষণ জানতে চাই। নিশ্চয়ই, যখনই কোনো সরকার ভালো কিছু করে, সামগ্রিকভাবে দেশ যখন এগিয়ে যায়, দেশের মানুষ যখন ভালো থাকতে শুরু করে, সেটা তো অনেকের ভালো লাগে না। আমাদের দেশের যে রাজনীতির ধরন, সেটি যখন যারা বিরোধী দলে থাকুক, সরকার যত ভালো কাজই করুক, সেটার তো কোনো প্রশংসা করবে না, সমর্থন করবে না, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু সেই ভালো কাজগুলোকে কিভাবে খারাপ হিসেবে তুলে ধরা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, সেই চেষ্টা একটা থাকে বিরোধী দলের বা সরকার বিরোধী যত শক্তি আছে, শুধু রাজনৈতিক না, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সব ধরনের, সুশীল সমাজ, কুশীল সমাজ, সব মিলিয়ে বলছি, এটা একটা ব্যাপার থাকে। দ্বিতীয় কথা হচ্ছে কি যে যারা ক্ষমতার বাইরে থাকেন, তাদের মনে হয় এক ধরনের যাতনা বোধ হয় আর কি, যে কেন এত ভালো হচ্ছে দেশ, কেন এই সরকার বা এই দল এত ভালো করবে, তাহলে তো তাদের জন্য কিছু করার থাকবে না। সেই হীনমন্যতা থেকেও অনেক সময় অনেক রকমের তৎপরতা চালানো হয়। এটি হচ্ছে দেশের ভেতরের ব্যাপার, রাজনীতির ব্যাপার। আবার দেশের ভিতরে আরো অনেক রকমের অপশক্তি আছে, জঙ্গি বলি, মৌলবাদী শক্তি বলি, দেশ বিরোধী শক্তি বলি, স্বাধীনতা বিরোধী বলি, এবং বিদেশি বিভিন্ন শক্তির প্রেরণক হিসেবে যারা কাজ করে থাকে, তারাও খুব সক্রিয় হয়। ফলে তাদের মাধ্যমে এক রকমের বাধা বিপত্তি মুখে পড়ে দেশ। আমরা তো সরকারকে বলছি, আসলে সরকার তো দেশ চালাচ্ছে। তার মানে সরকার যদি ভালো কিছু করে থাকে, সরকার যখন বাধাগ্রস্ত হবে, বিপদে পড়বে, তখন কিন্তু দেশ বিপদে পড়ে, মানে মানুষ বিপদে পড়ে, জনগণ বিপদে পড়ে, সেই ব্যাপারটি আছে। আর দেশের বাইরের অনেক রকমের শক্তির ব্যাপার তো আছেই, তারা অনেকভাবে বাংলাদেশকে পিছিয়ে রাখার চেষ্টা করবে। সেটি আপনার আমাদের কাছের দেশ, দূরের দেশ, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য হোক, পশ্চিমের দেশ হোক, সবগুলোর ব্যাপার থাকে। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রী কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন, সেটা না বুঝতে পারলে, সেটা না জানলেও এটা আমরা বুঝতে পারি যে সাম্প্রতিক কিছু ঘটনা, তার মধ্যে ধরে এই যে কি বলে আল জাজিরার যে একটি তথাকথিত অনুসন্ধানী প্রতিবেদন, এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আমিও করেছি, এগুলো পুনরাবৃত্তি হবে। শুধু এইটুকু বলবো যে সাংবাদিকতার নামে, অনুসন্ধানী সাংবাদিকতার নামে ডিজিটাল জালিয়াতির একটি বড় উদাহরণ হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে হয়তো এটি উদাহরণ হিসেবে পড়ানো হবে যে এরকম কাজও করে একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল, এবং যাদের নিয়ে যাদের মাধ্যমে এই কাজগুলো করেছে, যা কিছু তুলে ধরেছে, তার মধ্যে যেসব জালিয়াতি আছে, তার পেছনে কি উদ্দেশ্য, এই চ্যানেলটি অতীতে কি করেছে, সেসব কীর্তিকলাপের প্রেক্ষিতে আমরা এটা বুঝতে পারি যে এটি একটি আঘাত। এবং তার সাথে যেহেতু সংশ্লিষ্ট করা হয়েছে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে, সেগুলোর ব্যাপার আছে। আজকেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অপতৎপরতা চালানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে। ঠিক আছে, এখন 10টা মিথ্যার মধ্যে যদি একটাও সত্য থাকে, আমি মনে করি সেটির জবাব দেওয়া উচিত। সেটি যদি সত্য প্রমাণিত হয়, ব্যবস্থা নেওয়া উচিত। এখন এই আল জাজিরার যে তথাকথিত অনুসন্ধানী প্রতিবেদন, ওখান থেকে যদি আমি 2-3টা তথ্য পাই যেগুলো সত্য প্রমাণিত, তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না। সরকার ঢালাভাবে বলছে এগুলো সত্য না, এগুলো মিথ্যা, এগুলো উদ্দেশ্য প্রণীত, ব্লা ব্লা ব্লা। আবার একই সাথে যারা এটাকে পছন্দ করে এবং যারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে দেশে থেকে, এবং বাংলাদেশের বহু মানুষ আমরা জানি আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপের বিভিন্ন দেশে বা আরো অনেক দেশে থেকে তারা নানান রকমের উস্কানি দিয়ে থাকে। এবং এই ইন্টারনেটের এই যুগে আমরা প্রতিনিয়ত আপনার বিভিন্ন সাইটে, ইউটিউবে, বিভিন্ন রকমের সামাজিক মাধ্যমে আমরা অনেক রকমের বক্তব্য দেখি। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের সাংবাদিকতার মান খুব ভালো, আমি সেটা বলছি না, কিন্তু আমরা কেউই মূল ধারার যে গণমাধ্যমগুলো বাংলাদেশে আছে, কেউ জেনে শুনে অপতথ্য প্রচার করে না, ভুলে হতে পারে। তার প্রেক্ষিতে যদি বলি, একজন সংবাদকর্মী হিসেবে যেসব বয়ান, যেসব বক্তৃতা, যেসব বক্তব্য, যেসব কথাবার্তা, যেসব অভিযোগ আমরা প্রতিনিয়ত শুনছি,
বিশিষ্ট সবজন একসময় বাংলাদেশে ছিলেন, এখন বাংলাদেশ থেকে বাইরে আছেন, পালিয়ে বলি আর স্বেচ্ছায় বলি বা পরিস্থিতির কারণে বলি, তারা যে কথাগুলো বলেন তার মাধ্যমে যে প্রভাব বাংলাদেশে পড়ে সেটাকে লুফে নিয়ে আমাদের কিছু রাজনৈতিক শক্তি বা অরাজনৈতিক শক্তি যেভাবে আপনার উন্মাদনা ছড়ায়, জি। সেটি তো নিশ্চয়ই অনেক বড় একটি বাধা দেশের জন্য। তো অবশ্যই। সেদিক থেকে আমি বলবো প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে জি। দেশ এগুলো ভালো কিছু হলে পরে তখন দেশে বিদেশে নানান রকমের শক্তি নানান রকমের বাধা তৈরি করে। জি অবশ্যই। সোহরাব হোসেন, আপনার কাছে জানতে চাই। না, দেশ এগোনো তো মানে হচ্ছে শুধু কোনো দলের নয়, সরকারের নয়। দেশ এগোনো মানে পুরো দেশের এগোনো, পুরো দেশের মানুষের এগোনো, জনগণের এগোনো। আর তো সেটি, এবং আমরা সূর্যকে কিন্তু কখনো মেঘ দিয়ে ঢাকা যায় না। সুতরাং যদি আমরা উন্নয়ন হয়ে থাকে দেশে, সেটি কেউ অপপ্রচার করে, কেউ মিথ্যা প্রচার করে কিন্তু আড়াল করতে পারবে না এবং উন্নয়নকে থামিয়েও দিতে পারবে না। তবে আমাদের উন্নয়ন প্রক্রিয়া বা উন্নয়ন প্রক্রিয়ার যে কাঠামো, সেখানে যে গলদ আছে, যেসব কি বলে দুর্বলতা আছে, সেগুলো কাটানো উচিত। প্রধানমন্ত্রী যেমন ধরেন টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ, আমি তো মনে করি যে বাংলাদেশ অনেক বেশি সফলতা দেখিয়েছে। প্রতিবেশী যদি ভারতের কথা বলি, ভারত থেকে আমরা টিকা এনেছি, কিন্তু বাংলাদেশের মানুষ সেই টিকা বিনামূল্যে পেয়েছে, কিন্তু ভারতের নাগরিকরা কিন্তু এখনো বিনামূল্যে পাননি। এবং সেখানে একমাত্র স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এদের দেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করছে যে বাকিদের কি এটা অর্থের বিনিময়ে দিবে না বিনামূল্যে দিবে। সুতরাং এই যে সাহসী সিদ্ধান্ত বা একটি সময়োচিত সিদ্ধান্ত, এটিকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আবার যে স্বাস্থ্য খাতে বা এই করোনা মোকাবিলার ক্ষেত্রে যেসব দুর্বলতা হয়েছে সেগুলো গণমাধ্যমে এসেছে, প্রধানমন্ত্রী অনেক সময় ক্ষোভ প্রকাশ করেছেন, মন্ত্রী বলেছেন। সুতরাং এই অর্থাৎ যেটা অপপ্রচার, তাহলে প্রচার কোনটা? যেটি মিথ্যার বিরুদ্ধে সত্য জানার অধিকার কিন্তু মানুষের আছে। সেক্ষেত্রে যেটি সত্য, নাজমুল্লাহ সাহেব একটি কথা বলেছেন যে সত্য যেটা সেটি একটি হোক দুটি হোক, সেটি জনগণকে জানানো উচিত। অর্থাৎ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা উচিত। সরকারের কাজকর্মে ভুল ত্রুটি হতে পারে, সেটিও যেমন সমালোচনা হবে, ভালো কাজ করলে সেটা প্রশংসাও হবে। এভাবে যদি আমরা চিন্তা করি, আর বিরোধী দল মানেই সরকার বিরোধী, দেশের বিরোধী বা দেশের স্বার্থ বিরোধী, বা তারা দেশপ্রেমিক নয়, এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। আবার সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একদল সরকারে থাকে আর একদল বিরোধী দলে থাকে, কিন্তু উন্নয়ন কিন্তু উন্নয়নের সুফল সবাই পাবে। সেক্ষেত্রে যাতে এই যেমন আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু বৈষম্য আছে মানে একই সঙ্গে, এই বৈষম্যটা কমানো দরকার। অর্থাৎ উন্নয়নের সুফল যাতে সবাই পায়, সেই ব্যবস্থা করা দরকার। এবং যেসব ক্ষেত্রে মানুষের প্রশ্ন আছে, অপপ্রচারের কথা বলছি না, মানুষের মনে প্রশ্ন আছে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে, সেই প্রশ্নের জবাব দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব। সরকার যদি তথ্য প্রকাশ করে তাহলে কিন্তু এই সন্দেহ, ভুল বোঝাবুঝি, সংশয় দেখা দেয় না। আর যদি সরকার তথ্য প্রকাশ না করে, অর্থাৎ কোনো তথ্য চেপে রাখতে চায়, তখনই কিন্তু নানা রকম সংশয় দেখা দেয়, নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। তাই এক্ষেত্রে হলো সরকারের পক্ষ থেকে সবকিছু স্বচ্ছ, মানুষকে তথ্য জানানো। যেমন আপনার যদি বলি যে দুর্নীতির ক্ষেত্রেও যদি বলি, দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতিবাজ ধরা পড়ছে, বিচার হচ্ছে, আবার অনেক দুর্নীতিবাজ পালিয়েও যাচ্ছে। এই যে পালাতে পারলো, সেক্ষেত্রে নিশ্চয়ই সরকারের কোনো না কোনো দুর্বলতা ছিল। এই যে পিকে হালদারের মতো যে অর্থ পাচারকারী, এবং অনেক হাজার কোটি টাকা অর্থ পাচার করেছে, অন্যকে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে। এমনকি যার সাথে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক, যাদের তদারক করার কথা, যে এই পাচার বন্ধ করা, অর্থাৎ তাদের কাছ থেকে জবাবদিহি আদায় করা, তাদেরও কারো নাম আসছে। এক্ষেত্রে প্রকৃত ঘটনা কি? নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে কিন্তু আমরা জানতে চাইব প্রকৃত ঘটনা, সরকার জনগণকে জানাবে। জি অবশ্যই। সোহরাব হোসেন এবং নাজমুল্লাহ সাহেব থাকবেন, আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন নাজমুল আশরাফ এবং সৌরভ হাসান। নাজমুল আশরাফ, টিকার যে পরিমাণ আজকে মাত্র নবম দিন, এর মধ্যে যে পরিমাণ মানুষের ভিড় শুরু হয়েছে তাতে কিছুটা অব্যবস্থাপনা শুরু হয়ে গেছে এর মধ্যে, এবং মানুষের ভিড়ও প্রচুর। আজকে পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ টিকা দিয়ে ফেলেছেন, গ্রহণ করে ফেলেছেন। 20 লাখের বেশি মানুষ এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সৌরভ ভাই এর আগে বলছিলেন যে বাংলাদেশের টিকা কার্যক্রম কিন্তু খুব ভালোভাবে চলছে। এখন বাংলাদেশে এই 16-17 কোটি মানুষের দেশে যেভাবে শুরু হয়েছে, আমরা যে পরিমাণ পেয়েছি এবং আরো পাবো, তারপরেও কিন্তু আমাদের আরো লাগবে। আমরা কোভ্যাক্স এর মাধ্যমে পাবো, তারপরও যদি লাগে নিশ্চয়ই অন্য কোম্পানি, অন্য দেশ থেকে সরকার আনবে, সব ঠিক আছে। এখন আমরা যদি বাংলাদেশে কি হচ্ছে, নিশ্চয়ই এত বড় একটি কর্মযজ্ঞের মধ্যে আপনি কিছু না কিছু সমস্যা পাবেন, পাওয়াটাই স্বাভাবিক। এর মধ্যে যদি আমরা চোখ রাখি তাহলে আপনি বিষয়টাকে একভাবে দেখেন। এখন আপনি চোখটাকে একটু বড় করেন। আমেরিকার মতো এত উন্নত দেশ, আমি যে টেলিভিশনটাতে কাজ করি সেটি একটি নিয়োগ বেস টেলিভিশন, ফলে আমেরিকার খবর আমাকে প্রতিদিন অনেক বেশি রাখতে হয়। প্রতিদিন আমেরিকার 50টা স্টেটের কোথাও না কোথাও বা সামগ্রিকভাবে গোটা দেশের কথা যদি বলি, টিকা নিয়ে তাদের কি সমস্যা হচ্ছে। টিকা সরবরাহ নাই, টিকা কেন্দ্রে আপনার টিকা ফুরিয়ে গেছে, মানুষ অ্যাপয়েন্টমেন্ট করে বসে আছে, অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ পাচ্ছে না, অমুক জায়গায় টিকা আছে তো অমুক জায়গায় টিকা নাই, টিকার জন্য হাহাকার। তারা নিজেদের দেশে কোম্পানি তৈরি করছে, সেই সরবরাহ দিয়ে সবার কাছে পৌঁছাতে পারছে না। আমেরিকা বাংলাদেশে 50-60 গুণ বড় একটি দেশ, মানুষ মাত্র 32 কোটি, আর আমরা ছোট্ট একটি দেশ, মানুষ 16-17 কোটি। সেই হিসেব চিন্তা করতে গেলে আমাদের তুলনায় যাদের সামর্থ্য, ক্ষমতা, ব্যবস্থাপনা যা কিছু বলি সেগুলো অনেক অনেক গুণ বেশি, তাদের এখানে কত সমস্যা। ফলে আমাদের এখানে একটু একটু সমস্যা দেখে মন খারাপ করার কিছু নেই, বাট আমরা নিশ্চয়ই চাইবো সেটুকু সমস্যা যাতে না হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের টিকা কার্যক্রম যেভাবে শুরু হয়েছে, বহু দেশের আগে আমরা শুরু করেছি। আপনার ব্রিটেন, আপনার আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, তারপরে এদিকে আপনার চায়না, রাশিয়া, ইন্ডিয়া, অনেক দেশে চলছে। কিন্তু সব জায়গায় খবর নেবেন এই ধরনের সংকট আছে, বাংলাদেশে তার তুলনায় অনেক কম। আমরা চাইবো সেটাও যাতে না হয়। ফলে আমি বলবো সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি যেমন আমাদের অনেক ভালো অনেক দেশের তুলনায়, আবার টিকা কার্যক্রম আমাদের অনেক দেশের তুলনায় অনেক ভালো। এটা নিয়ে আমাদের সন্তুষ্টি জানানো উচিত। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের সহযোগিতা করা উচিত, এগিয়ে আসা উচিত। ভুল ত্রুটি যেখানে আছে সেখানে আমাদের ভূমিকা রাখা উচিত। শুধুমাত্র এই হলো না সেই হলো না এগুলো বললে কিন্তু, সরকার তো কিছু মানুষ পরিচালনা করে, কিন্তু কাদের জন্য করছে? 16-17 কোটি মানুষের জন্য। আমরা কি আমাদের দায়িত্ব পালন করি? আমরা যদি ঠিকমতো দায়িত্ব পালন করি তাহলে সরকারের কাজটা সহজ হয়ে যাবে। জি সোহরাব হাসান, এর মধ্যে আমাদের তো অব্যবস্থাপনা টুকটাক আছে, সেটার মধ্যে বাইরে একটি খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। খোদ চায়নাতে একটি ভুয়া কিছু লোকজন ধরা পড়েছে। তারা হচ্ছে অনেকগুলো টিকা এর মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন যেগুলো নকল। কোথাও খবর দেখলাম যে পানি বিক্রি করেছেন এবং আজকে তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। 70 জনের মতো গ্রেফতার হয়েছে। এখন হচ্ছে যে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই ধরনের চুরি, এই ধরনের ধাপ্পাবাজি এটি কিন্তু হয়। আমাদেরও এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা টিকায় এখনো এরকম অনিয়ম পাইনি, কিন্তু করোনা পরীক্ষায় তো এরকম অনিয়ম হয়েছিল, আর সেখানেও জালিয়াতি হয়েছিল। সুতরাং আর টিকায় এই নবম দিনে যে অব্যবস্থাপনা, সেটার একটি বড় কারণ যে প্রথম দিকে মানুষের অনাগ্রহ ছিল যে টিকা দেবে কি দেবে না, এবং যাবে কি যাবে না, নিবন্ধন করবে কি করবে না। আর এরপরে 3-4 দিন পরেই এটা বাড়তে থাকে, সংখ্যা বেড়েছে, এখন অনেকেই আগ্রহী। সুতরাং অনেক বেশি লোক যখন আগ্রহী, তখন এই আমাদের যে ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, সেখানে লোকবলের কম, সেখানে হয়তো স্থাপনাগত সমস্যা আছে। সুতরাং এই মিলে কিন্তু আমি মনে করি যে এখনো একটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর যেটা হচ্ছে নাজমুল আশরাফ বললেন, কিন্তু ওই যুক্তরাষ্ট্রে হচ্ছে প্রতিটা নাগরিক কিন্তু সে টিকা দিতে আগ্রহ প্রকাশ করেন এবং কেন্দ্রে যান। আমাদের এখানে কিন্তু বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো, তারা কিন্তু টিকার বিষয়টি হয়তো ওভাবে বুঝছেন না, যেটা দিতে হবে তাদের কাছে বার্তাটা পৌঁছানো, তাদের কাছে টিকা নিয়ে যাওয়া এবং যেমন গ্রামাঞ্চলে
উপজেলা পর্যায়ে কেন্দ্র করা হয়েছে, কিন্তু উপজেলা থেকে কিন্তু ইউনিয়ন গ্রাম অনেক দূরে, সেখানকার মানুষ কিভাবে আসবে? এবং আরো একটি ভালো দিক বলবো যে আমাদের গ্রাম অঞ্চলে সংক্রমণের হার খুবই কম। সুতরাং মানুষের মধ্যে হয়তো একটা অনাগ্রহ থাকতে পারে, কিন্তু টিকা দেওয়াটা সবারই প্রয়োজন। আরেকটি টিকার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে পোলিওর টিকা দিয়েছি, অন্যান্য ক্ষেত্রে এখানে যে সাফল্য, সেটাও কিন্তু এই করোনা টিকার ক্ষেত্রে কাজ করেছে। অর্থাৎ মানে আমাদের অভিজ্ঞতাটা কাজ করেছে। আমি মনে করি যে এটি এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, এবং যেখানে যে দুর্বলতা, অব্যবস্থাপনা, সেখানে যদি আমরা নজর দেই, অর্থাৎ সরকার নজর দেয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হাসপাতাল। আরেকটি কথা বলতে চাই যে এখনো সরকারি হাসপাতালেই টিকা দেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতালেও বেসরকারি পর্যায়ে টিকা দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং সরকার বলেছে খুব শীঘ্রই সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। একটু নাজমুল আশরাফ, আজকেও নতুন আরেকটি দল কক্সবাজারের থেকে ভাসানচরে গেছে, রোহিঙ্গাদের দল, এবং এ পর্যন্ত প্রায় 10,000 মানুষ সেখানে অবস্থান নিয়েছে। রোহিঙ্গাদের এই ফেরত যাওয়ার বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু ঝুলেই আছে, কারণ মিয়ানমারের যে পরিস্থিতি। আপনার বিশ্লেষণ জানতে চাই। তার আগে আমি আধা মিনিট একটু বলতে চাই। সৌরভ ভাই যেটা বলছিলেন যে আমেরিকাতে সবাই আগ্রহী এবং নিবন্ধন করতে যায়, একটু সংশোধন করতে চাই। আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন হিসাব এসেছে। এই মুহূর্তে আমার একটি হিসাব মনে আছে, 36% মানুষ টিকা নিতে চায় না। ইহুদিদের প্রায় সবাই ধর্মীয় কারণে টিকা নিতে চায় না, এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা বড় অংশ আছে তারা টিকা নিতে চায় না। অনেকে মানে অনাগ্রহ আছে, ভয়ভীতি আছে, অবিশ্বাস আছে, প্রতিক্রিয়া নিয়ে ভয় আছে, এরকম ব্যাপার কিন্তু আমেরিকাতে আছে। বাংলাদেশে সেটি ছিল না। আমরা টিকার দেশ, টিকাতে আমাদের অনেক সাফল্য আছে, কিন্তু কিছু কুচক্রী মহল উদ্ভট সব তথ্য ছড়িয়েছিল টিকা সম্পর্কে। আপনার কি বলে লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে, আপনার কি চিপস ঢুকে দেওয়া হবে, এর মধ্যে দিয়ে এই হবে সেই হবে, অনেক কিছু। সেগুলো কাটিয়ে আমরা এগিয়ে আসছি, মানুষ আগ্রহ নিচ্ছে, সেটা ঠিক আছে। আপনি বলছিলেন যে রোহিঙ্গা, আসলে এটা পুরনো বিষয়, পুরনো কথাই বলতে হয়। এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে এবং এর কোনো সমাধান হবে না। গত 3 বছরের সবকিছু যদি আমরা বিশ্লেষণ করি, মিয়ানমারের আগের অবস্থা, বেসামরিক সরকার, বর্তমানে সামরিক সরকার, এই সবকিছু মিলিয়ে নানান ভাবে, আন্তর্জাতিক ভাবে চায়নার ভূমিকা, রাশিয়ার ভূমিকা, আমেরিকা, জাতিসংঘ, সবকিছু মিলিয়ে যদি বলি যে এটি আমাদের একটি স্থায়ী সমস্যা। ফলে এই মানুষগুলোকে আমরা কি করব? আমরা অমানবিক না, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা সারা বিশ্বে প্রশংসিত হয়েছি, আমরা ভালো মানুষ হতে গিয়ে অনেক প্রশংসা পেয়েছি, অনেক আদর যত্ন পেয়েছি, অনেক ভালো ভালো কথা শুনেছি, কিন্তু আমাদের সমস্যাটা বেড়েছে। আমাদের দেশে তো গরিব মানুষের অভাব নাই। আমাদের দেশে কত শতাংশ মানুষ আছে যারা ওই যে ভাষাঞ্চরের মতো ওইরকম জীবনযাপন করতে পারে? আমার দেশের নাগরিক, এই দেশের জন্ম, এই দেশে তাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। সেই মানুষগুলোর জন্য আমরা কিছু করতে পারছি না, রাস্তাঘাটে না খেয়ে পড়ে আছে, বস্তিতে পড়ে আছে, আর পরদেশি আমাদের উপরে চেপেছে, তাদেরকে আমরা রাজার হালে রাখার ব্যবস্থা করেছি। এটিও ইতিহাসে লেখা থাকে। জি, সৌরভ হাসান, আপনার কাছে জানতে চাই। না, ভাষাঞ্চরে নেয়া নিয়ে তো প্রথম দিকে নানা রকম সমালোচনা ছিল, কিন্তু সেখানে যাদের সৌরভ হাসানের সংযোগটা সম্ভবত আপনার হারিয়ে ফেলেছি। নাজমুল সাহেব, আপনার কাছে আবারও আসি। রোহিঙ্গাদের প্রসঙ্গে যেটি বলছিলেন, যে এর মধ্যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের অনেক মানুষ রাস্তায় থাকেন, তাদের থাকার জায়গা নেই। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু এর মধ্যে অসংখ্য মানুষকে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু এটি আসার কথা। সৌরভ ভাই সম্ভবত সংযোগটা পেয়েছেন, সৌরভ ভাইয়ের মন্তব্যটা নিয়ে নিই। নাজমুল সাহেব, আচ্ছা, কিন্তু সেখানে সরকার যেসব ব্যবস্থা করেছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। একটা প্রশ্ন আছে যে তাদেরকে, এবং কক্সবাজারে যেভাবে ছিল সেভাবে রাখাও ঠিক নয়। কিন্তু যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, নাজমুল আশরাফ বলেছেন যে তারা আমাদের উপর যে বোঝা হয়ে আছে সেটা কতদিন থাকবে? 3 বছর চলে গেছে। এর আগে আমরা বিশেষ করে মিয়ানমারের যে বন্ধু দেশগুলো, আমাদেরও বন্ধু দেশ, মিয়ানমারের উপর যে চাপ সৃষ্টি করা উচিত ছিল, এমনকি সেখানে সামরিক শাসন আসলো, সামরিক শাসনের একটি নিন্দা প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিল, সেটি পাশ হতে পারলো না চীন ও সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার বিরোধিতার কারণে। এই যখন অবস্থা, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, এমনকি প্রতিবেশী ভারত অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ফোরামে কিন্তু আমাদের পক্ষে ভোট দেয়নি, হয় অনুপস্থিত থেকেছে,
চীন সরাসরি বিরোধিতা করেছে। জি। এখন এই যে আন্তর্জাতিক চাপ, এক্ষেত্রে এই চাপগুলো- বেসামরিক সরকার ছিল তার একটা তার একটা কিন্তু জি, কিন্তু এই চাপগুলো যদি আসলে আন্তর্জাতিক পক্ষ থেকে না আসে তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো কঠিন হয়ে যাবে। সোহরাব হাসান এবং নাজমুল সব দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটার বিস্তৃত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।